সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নির্ণয় চোখ দুটো চিনির পানে নিবদ্ধ। পর মুহূর্তে নির্ণয় বাঁকা হেসে চিনির দিক থেকে চোখ সরিয়ে আদনানের দিকে দৃষ্টিপাত করে। আদনানের চোখে চোখ পড়তেই নির্ণয় ঠোঁট আরও একবার রহস্যময় হাসি ফুটে ওঠে। কারো সাহস কিংবা কলিজা নেই নির্ণয়ের চোখে চোখ রেখে কথা বলার, কিন্তু আদনান তো সুকৌশলী আর বুদ্ধিমান। নির্ণয়ের মতো কোল্ডনেস ব্যক্তিত্বের ডান হাত। সবার নজর নির্ণয়ের দিকে। হঠাৎ করে নির্ণয়ের গর্জে ওঠার রাগ নিমিষে কোথাও উধাও হয়ে গেল। হঠাৎ করে নির্ণয়ের চওড়া সুঠাম দেহে ট্যাটু খচিত আঙুলের ভাঁজে নির্লিপ্তে খেলা করছে রিভলভার নামক চকচকে এক মরণাস্ত্র। নির্ণয় সকল ভাবনাকে পেছনে ফেলে আকস্মাৎ আদনানের হাতে রিভলভার দিয়ে শুট করে। তৎক্ষণাৎ আদনানের হাতে গুলি লেগে পাশ কেটে বের হয়ে যায় গুলিটা। ক্ষত খুব বেশি গভীর না হলেও মুহূর্তে গড়গড়িয়ে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনায় ভয়ার্থ ঢোক গিলল চিনি। ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে গেল সকলে। বিস্ময়ে আপনা আপনি ফাঁক হয়ে যাওয়া মুখের ওপর দুই হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল নুসরাত আর চিনি। হাদনান, ভাইয়া। জিয়াং এখনো নুসরাতের হাত ছাড়ল না। নুসরাত ক্রমশই চেষ্টা করে যাচ্ছে জিয়াংয়ের হাত থেকে ছুটে ভাইয়ের কাছে যাওয়ার। নির্ণয়ের ভাইয়ের এইরূপ রক্তাক্ত অবস্থা কিছুতেই সহ্য করতে পারছে না। তবে আদনানের এই অবস্থায় বিস্ময়কর চোখে জিয়াং একবার তিনার দিকে তাকালো, একবার নির্ণয়ের দিকে তাকালো। এরূপ কাণ্ড ঘটার মতো কোনো কারণ খুঁজে পেল না। আদৌ কি চাইছে নির্ণয়? এইবারে শব্দ করে কান্না জুড়ে দিল চিনি। পেছন থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে ছুটে গেল আদনানের কাছে। আদনানের চোখে মুখে রাগ কিংবা খুব কিছুই প্রকাশ পায়নি। রক্তাভ হাতটা চেপে ধরে পূর্বের ন্যায় দাঁড়িয়ে চিনির উদ্দেশ্যেই বলল, আমি ঠিক আছি। তুই প্লিজ ব্রোকে বিয়েটা করে ফেল। তুই তো ব্রোকে চিনিস, ব্রোর চেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে। চিনি আদনানের কথা শুনে ভয়টা যেন ক্রমশই বাড়ছে। তবে আদনানের যেন কিছুই হয়নি। আদনান চিনিকে বোঝাতে ব্যস্ত। এটাই যেন এখন আদনানের মোক্ষম কাজ। আদনানের এমন তাজা রক্ত ভাই স্বরূপ বন্ধুর হাত থেকে পড়তে দেখে চিনির যেন হুঁশ উড়ে গেছে। বিশ্বাস করতে পারছে না নির্ণয় আদনানের হাতে গুলি করেছে। কি দোষ ছিল আদনানের? কেন করলো এমনটা? নানা প্রশ্ন চিনির মাথায় ঘুরপাক খাচ্ছে। চিনি ঘাড় ঘুরিয়ে নির্ণয়ের দিকে আঁখি জোড়া স্থির করেই বলল, আদনান আপনার কি ক্ষতি করেছে? হ্যাঁ, আপনি কি আদৌ মানুষ? কাউকে বারংবার আঘাত করা আপনার কোন নিয়মের মধ্যে পড়ে? নীরব থাকা মেয়েটা আজ সব রাগ উগড়ে দিচ্ছে উত্তেজনায়। ভয়ের সঙ্গে সঙ্গে রাগ উত্তেজনা পায়ে পা মিলিয়ে চলছে অপ্রতিরোধ্য চিনির মাঝে। নির্ণয়ের নির্জীবতায় ঠাসা গভীর শূন্য চোখে চোখ রেখে যাচ্ছে একের পর এক দুঃসাহস। চিনির সাহসে ক্রোধান্বিত নির্ণয়। কপালের উপশিরাগুলো বারংবার রাগের তোড়ে ফুলে উঠছে। তবু নিজেকে দ্বিতীয়বারের মতো শান্ত করেই বলল, এটা তো জাস্ট ট্রেলার ছিল। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে তোর ফ্রেন্ড। দ্বিতীয়বার বাঁচার কোনো চান্স নেই। ক্রন্দন প্লাবনে ঢেউ তুলে ব্যাকুল চিত্তে আর্তনাদ করতে থাকে চিনি। অগ্নিস্ফুলঙ্গের ন্যায় ঝলসে উঠল কোমল ত্বক। ঝাপসা চিত্তে নিজেকে জুৎসই সামলাতে অক্ষম চিনি। তৎক্ষণাৎ নির্ণয় চেয়ারে বসা অবস্থায় নুসরাতের মস্তিষ্ক বরাবর রিভলভার তাক করল। কারণ নির্ণয় খুব ভালো করে জানে চিনি আর নুসরাত কতটা ঘনিষ্ঠ। এর চেয়ে মোক্ষম দুর্বলতা আর কি হতে পারে? কারণ অলরেডি আদনানের এই অবস্থা দেখে চিনির আতঙ্কের মধ্যে রয়েছে। চিনি নুসরাতের মাথার ওপর রিভলভারের নিশানা দেখতে পেয়ে কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এইরূপ কর্মকাণ্ডে নুসরাত ভয়ে নিজের ভাবনায় আচির। মুহূর্তেই জিয়াং ও নুসরাতের হাত ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। নুসরাত ভয়ে চকিতে হাঁসফাঁস করে ঘাড় ঘোরাতে চাইল। আর চিনিও নুসরাতের কাছে উদগ্রীব হয়ে যেতেই নিবে, তবে দুজনেই ব্যর্থ হলো। নির্ণয়ের কাছ থেকে ভেসে আসে কঠোর এক নিষেধাজ্ঞা। চালাকি করার চেষ্টা করলে আজ এখানে স্পট ডেথ হয়ে যাবে। আমার সাথে তো খারাপ করেছেনই, এবার ওদের সঙ্গেও শুরু করেছেন। খারাপের উপর যে ভালো মানুষের মুখোশটা থাকে, আপনার মাঝে তো সেটাও নেই। হাতে থাকা রিভলভারটার সাহায্যে খানিক কপাল চুলকে রাশভারী আওয়াজে নির্ণয় বলল, আমি ভিলেন, এজন্যে আমার মাঝে ভালো কোনো কিছু অবশিষ্ট নেই। নির্ণয় ফের তীর্যক হেসেই বলল, তুই আমায় বিয়ে না করলে খুব বেশি সমস্যা হবে না। শুধু তোর চোখের সামনে তোর 3টে ফ্রেন্ড মারা যাবে। চিনির কান্না করতে করতে ধাপ করে বসে পড়ে নির্ণয়ের পায়ের সামনে। ঝুঁকে মিনতি করেই বলল,
এমনটা করবেন না নির্ণয় ভাই। বিয়ে ছাড়া আপনি যা বলবেন আমি সব করব। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মামাম জানলে মেরে ফেলবে আমায়। নির্ণয় কুঞ্জে বাঁচা মুশকিল হয়ে দাঁড়াবে। কেউ আমায় শান্তিতে বাঁচতে দিবে না। কোথায় যাব আমি? কার কাছে যাব? আমি মাম্মামকে ছাড়া বাঁচতে পারবো না। মুহূর্তেই চিনির হাহাকার, চিৎকার আর প্রাণে বাঁচার তীব্র আকুতিতে হৈ হৈ করে উঠল। সব ব্যথাতুর আওয়াজ কর্ণগহ্বর ছাপিয়ে হৃদয় অব্দি পৌঁছালো না নির্ণয়ের। নির্ণয় রিভলভারটা আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে আবারও নুসরাতের মাথায় নিশানা করে ট্রিগার প্রেস করে গম্ভীর আওয়াজে বলল, Your time starts now. 5, 4, 3. পুরো শরীরে কাঁপন ধরেছে চিনির। এক্ষুনি বক্ষভেদ করে কলিজাটা জমে এলো বলে। তবুও এতদিনের পরে নির্ণয়ের কালো দুনিয়া আবারও পরিচিত হলো। এই দুনিয়ায় নিঃশৃংসতা, রক্তপাত, খুনাখুনি ছাড়া নির্ণয়ের কোনো কিছুর অস্তিত্ব নেই। চিনি ঘৃণা করে নির্ণয়ের এই নিষ্ঠুর দুনিয়াকে, সেই সাথে ঘৃণা করেন নির্ণয়কে। নির্ণয়কে বিয়ে করার চেয়ে মরে যেতে ইচ্ছে করছে। চিনির কিছুতেই বাঁচতে চায় না এখানে, থাকতে চায় না এই দুনিয়াতে। নির্ণয়ের ভালো মানুষের আড়ালে এতদিন এই রূপ লুকিয়েছিল। চিনি মনে মনে আওড়ায়, আমি জানি আপনি হার্টলেস। আজ আবারও প্রমাণ হলো আপনি সত্যি হার্টলেস। আপনি পারেন না এমন কিছুই নেই। মনে মনে কথাগুলো আওড়ায়, মুখ ফুটে বলার মতন শক্তি নেই। 2. নির্ণয় 1 বলতেই যাবে এর আগেই চিনি নির্বিকার নজরে চেয়ে আছে নির্ণয়ের পানে। অসহনীয় এই নীরবতা ভেঙে ফের বলতে উদ্যত হলো। বড্ড কসরত করে শব্দ কটা উচ্চারণ করলো চিনি। আমি বিয়ে করতে রাজি। নির্ণয় তীর্যক হেসে নুসরতের দিক থেকে রিভলভারটা সরিয়ে বলল। Well done, ভোজন। মুহূর্তেই নির্ণয় সকলের চোখ ধাঁধানোর মতো আরও এক কাণ্ড করে বসল। আকস্মা চিনিকে পায়ের নিচ থেকে তুলে নির্ণয়ের উরুতে টান মেরে বসিয়ে দেয়। চিনি নির্ণয়ের উরু থেকে ওঠার জন্য ছটফট করতে নির্ণয় চিনির কোমরে হাত রেখে হাসকে স্বরে বলল, ডোন্ট প্যানিক জান। বিয়ে এভাবেই হয়। যদি ওঠার চেষ্টা করিস তাহলে এবার আমার হাত নয়, ঠোঁট চালাবো। ইনফ্যাক্ট আমার ঠোঁট কোথায় কোথায় স্পর্শ করবে আই ডোন্ট নো। নির্ণয়ের এমন লাগাম ছাড়া কথাই চিনি মুহূর্তে চুপসে গেছে। কারণ যে সবার সামনে চিনিকে উরুতে বসিয়ে কোমরে হাত রাখতে পারে সে সব করতে পারে। চিনি পাথরের ন্যায় বসে আছে নির্ণয়ের উরুতে। নির্ণয় করা এইরূপ কর্মকাণ্ডে সকলে হতবম্ব, সকলে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে নির্ণয়ের এইরূপ কার্যক্রমে। সেই সঙ্গে বয়স্ক কাজী ভয়ে ভয়ে চিনির দিকে রেজিস্ট্রি ম্যারেজের কাগজটা এগিয়ে দিতেই চিনি নির্ণয়ের উরুতে বসা অবস্থায় বিনা বাক্যে সিগনেচার করে দিল। নির্ণয় চিনির ঘাড়ে থুতনি ঠেকিয়ে সিগনেচার সম্পূর্ণ করে চিনির কানে মৃদু স্বরেই বলল, আলহামদুলিল্লাহ ভোজন। তবে চিনি নিশ্চুপ, স্ট্যাচুর মতো অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। চিনি আর নির্ণয় আইন অনুসারে বৈবাহিক সম্পর্কে নাম লিখিয়েছে আজ। ওদের বিয়ে সম্পূর্ণ হতেই সেখানে দেয়াল ঘড়ি টং টং করে শব্দ করে জানান দিল রাত 12টা বেজেছে। চিনির বার্থডে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন সম্পর্ক নিয়ে নতুন সূচনা হলো। কাজী অতি কষ্টে মুখে হাসি ঝুলিয়েই বলল, আলহামদুলিল্লাহ, আইন অনুসারে আপনাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এবার ধর্ম অনুসারে বিয়ে সম্পন্ন করার পালা। চিনি ব্যথাতুর কণ্ঠে টুকরে কেঁদে ওঠে। ছুরিঘাতের মতো করার ছোবল শেষমেশ নির্ণয়ের এমন নিষ্ঠুর কর্মকাণ্ড করে জোর জবরদস্তিতে রাজি করানো। এই রকম কাজ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। মনে মনে ভাবলো, মাম্মাম ঠিকই বলে, নির্ণয় ভাইয়া একটা উন্মাদ সাইকো। অশান্ত মনটা দিশেহারা হয়ে যায় ব্যথায়। অশান্ত হৃদয়টাকে শান্ত রূপ ধারণ করাতে পারল না। তখনও অভিমানী জলে টইটম্বুর হয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আদনান ক্ষতস্থানে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে কাজের সামনে দাঁড়িয়ে বলল, ব্রো এবং চিনির ধর্ম অনুসারে সুন্নতি তরিকায় বিয়ে আরো 8 বছর আগে সম্পন্ন হয়ে গেছে। আপনাকে কষ্ট করে বিয়ে পড়াতে হবে না। তবে এই 12 বছরে বিয়ে পড়িয়ে যতটা না টাকা উপার্জন করেছেন তার থেকে বহুগুণ বেশি টাকা আজ একটা রেজিস্ট্রি ম্যারেজের জন্য পাবেন। কথাটা শুনতেই কাজের মুখে টাকার লালসা ফুটে উঠল। আদনানের প্রথম কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেছে চিনি। নিষ্প্রভ, হতবুদ্ধি, দুর্ধর্ষ সকলের, সেই সঙ্গে জিয়াংও। আদনানের মুখ থেকে এইরূপ কথা শোনা মাত্রই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সকলের অন্তর। বজ্রপাতের ন্যায় হামলে পড়ল নাজুক মস্তিষ্ক। থমকালো কার্যক্রম, কণ্ঠনালী রোধ হয়ে এলো, যার দরুন স্থবির হয়ে গেল চারপাশ। আদনান একটু থেমে ফের কিছু বলবে এর আগেই চিনি সন্দিহান হয়ে শুধালো, কার বিয়ে 8 বছর আগে হয়ে গেছে? কাজীও কৌতূহলবশত বলে উঠল, 8 বছর আগে এই মেয়ের বয়স কত ছিল? এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে? 10 বছর।
দ্বিতীয় দফায় সকলে বিস্ফোরণের মতো অবাক হলো, সেই সঙ্গে কাজীও। আদনানের কথায় সকলের সঙ্গে কাজীকে অবাক হতে দেখে আদনান শান্ত স্বরে বলল, ইসলামী তরিকায় 10 বছরে তো বিয়ে করাই যায়, সেই বিয়েতে না বয়সের প্রয়োজন হয় না জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। আদনানের কথাগুলো জুৎসই বোধগম্য। কাজী মাথা নাড়িয়ে আদনানের কথাকে সমর্থন করে ফের বলল, অল্প বয়সে বিয়ে করার প্রচলন তো এখন নেই। এটা আমাদের দাদা দাদি কিংবা পূর্বপুরুষকালীন আমলে ছিল। তখন মেয়েদের এত অল্প বয়সে বিয়ে হতো। আমাদের বউ আমাদের ব্রো পূর্বপুরুষের ইতিহাস ধরে রাখার জন্য আগে ভাগে বিয়ে সেরে ফেলছে। এবার আপনার মুখ বন্ধ রেখে বাকি কাজ শেষ করুন। আদনানের কথায় নির্ণয় কুটিল হাসল। আদনানের এইরূপ কথার ধরন কেউ না বুঝলে নির্ণয় ঠিকই বুঝেছে। নির্ণয় ভাবল সত্যিই তো, যখন 8 বছর আগে নির্ণয় আর চিনি ইসলামের সুন্নাত তরিকায় বিয়ে হয়, সেই পরিস্থিতিতে না চিনির জন্ম নিবন্ধন ছিল না নির্ণয়। এখন রেজিস্ট্রি করতে সেই সব লাগছে। তখন কিছুই ছিল না নির্ণয়ের কাছে, আর থাকলেই বা কী হতো। তখন চিনির বয়স মাত্র 10 বছর, কখনোই রেজিস্ট্রি করা যেত না। তবে থাকার মধ্যে চিনি ছিল এবং সে ভয়ঙ্কর রাতে নির্ণয় ছিল। পরিস্থিতির শিকার হয়ে একজন হুজুর দিয়ে চিনি আর নির্ণয়ের বিয়ে পড়ানো হয়েছিল। আর সেদিনও আজকের মতো চিনির বার্থডের দিন ছিল। আজকের মতো সেই রাতেও বিয়ে পড়ানোর পর ঠিক এভাবে ঘড়ির কাঁটার 12টায় গিয়ে টং টং শব্দ হয়েছিল। নির্ণয় মুহূর্তে ভাবনা থেকে বের হয়ে এলো। জানালা গলিয়ে ছুটে আসা দমকা হাওয়ার মতোই নিঃশব্দে থমকে গেল মুহূর্ত। নির্বাক নির্ণয়ের কালো চোখের শূন্য দৃষ্টি যুগল অনুভূতির প্রলয় বাঁধিয়ে দিল নাজুক রমণীর হৃদযন্ত্রে। চিনির মাথা যেন ভোঁ ভোঁ করে ঘুরছে। আদনানের শেষ কথাগুলো শুনে অচিরেই বাকরুদ্ধ চিনি। তবে নির্ণয় কোনো রূপ দ্বিধান্বিত না হয়ে একটানে চিনিকে তুলে নিল নিজের কাঁধের ওপর। নির্ণয় সময় নষ্ট না করে দরজা ঠেলে বাহিরে বের হওয়ার জন্য উদ্যোগী হলো। বাহিরে ফিনল্যান্ডের প্রথম বৃষ্টি শুরু হয়। ছন্দে ছন্দে গড়িয়ে পড়ছে বৃষ্টির কণা। তার মধ্যে চিনিকে নিয়ে চলে যাচ্ছে। তৎক্ষণাৎ গলার আওয়াজ খাদে নামিয়ে চেঁচিয়ে ওঠে চিনি। সব মিথ্যে, আমি কিছুই বিশ্বাস করি না, সবটা ওনার ষড়যন্ত্র। রাগে উত্তেজনায় দুহাতে নির্ণয়কে খামচে খুমচে নিচে নামার চেষ্টা অব্যাহত রেখে বলতে লাগলো, আপনি খারাপ, আপনি অনেক খারাপ। আপনার মতো খারাপ মানুষ আমার জীবনে আমি দেখিনি। আর আপনি আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছেন। তীক্ষ্ণ নখের আঁচড়ে নির্ণয় সাদা শার্টের ভেতর কোথায় কোথায় যে ছিঁড়ে ফেলে গিয়েছে তার ইয়ত্তা নেই। সেই সব কোনো কিছু পরোয়া করল না নির্ণয়। জোর জবরদস্তি করে চিনি সমেত বৃষ্টির মাঝে বেরিয়ে যেতে যেতে হেম আওয়াজে গম্ভীর্যতা টেনে বিড়বিড়ালো, এবার শুধু ধর্ম অনুসারে নয়, আইন অনুসারে তুই আমার বউ। নির্ণয় দাঁড়ালো না কোথাও, কাউকে কিছু বললও না বিশেষ। বাহিরে কালো পোশাকধারী ব্যক্তিরা ছাতা ধরে আছে। নির্ণয় দ্রুত চিনিকে নিয়ে পদধ্বনিতে এগিয়ে গেল গাড়ির দিকে। সকলে বাকরুদ্ধ। নুসরত হুঁশে আছে কি না নিজেও জানে না। টিনা দাঁতে দাঁত পিষে আদনানের উদ্দেশ্যে বলল, ব্রোর আর চিনির 8 বছর আগেই বিয়ে হয়ে গেছে, তুই জানতি, কিন্তু আমায় কিছুই বলিসনি। আমি আজ সকালে জেনেছি। জিয়াং উদ্গ্রীব হয়ে বলল। ইনফ্যাক্ট আমিও জানতাম না। সকলের মাঝ থেকে নুসরত কান্না করতে করতে বলে উঠল, তোমরা সবাই নির্ণয় ভাইয়ের সঙ্গে মিলে আসো, তাই না? সবাই নির্ণয় ভাইয়ের কথা অনুসারে চলো। সকলে নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। নুসরত ফের বলল, ভাইয়া, তুমিও সবার সঙ্গে মিলে আসছো। চিনির বিশ্বাস ভেঙেছো। চিনিকে ভয় দেখানোর জন্য ইচ্ছে করে নির্ণয় ভাইয়া তোমার হাতে গুলি করেছে, সব জানো তুমি। তাই তো সঙ্গে করে ফার্স্ট এড বক্স নিয়ে এসেছো। তোমরা সকলে মিলে চিনির জীবনটা শেষ করে দিয়েছো। কথাটা বলেই নুসরত বের হয়ে গেল। জিয়াং নুসরতের পেছনে যেতে যেতে বলল, আমি কিন্তু আজ কিছুই জানতাম না। সব প্ল্যান অ্যান্সির আর আদনানের ছিল। তাহলে তোমার মতো আমিও ভিকটিম। আদনান নুসরতের যাওয়ার পথে এক পলক তাকিয়ে ফের নজর ঘোরায় কাজীর দিকে। মুচকি হেসে কাজীর উদ্দেশ্যে বলল, ডোন্ট ওয়ারি, টাকা তো আপনি পাবেন ঠিকই, এর সঙ্গে ব্রো আরো কিছু দিতে বলেছে। এই মুহূর্তে তিমিরে ঢাকা নিস্তব্ধ এই কালো ঘুটঘুটে বৃষ্টি ভেজা রাস্তায় নুসরত বের হয়ে চিনিকে খুঁজতে লাগলো। কোথাও চিনি কিংবা নির্ণয়ের দেখতে পেল না। এতদিনে নুসরত এতটুকু ঠিকই আন্দাজ করতে পেরেছে নির্ণয় থেকে এত তাড়াতাড়ি চিনির মুক্তি নেই। আর এটাও নিশ্চিত, মুক্তি যেহেতু মেলেনি সেহেতু নির্ণয় চিনিকে কোথাও নিয়ে গেছে। নির্ণয় এবার আর কিছুতেই ছেড়ে দিবে না চিনিকে, কারণ চিনি এখন নির্ণয়ের বউ। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকতেই জিয়াং নুসরতের মাথার উপর ছাতা ধরে।
জিয়াং নুসরাতকে বৃষ্টিতে ভিজতে দেখে উদ্বিগ্ন কণ্ঠেই বলল। কি করছো? ভিজে যাচ্ছ তো। নুসরাত টইটুম্বুর চোখে জিয়াংয়ের দিকে নিষ্প্রভ তাকিয়ে আছে। অতঃপর গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নুসরাত ভেজা চোখে তাকিয়ে জিয়াং ফের উদ্বিগ্ন হয়েই বলল। কাঁদছো কেন? নুসরাতের চোখ জিয়াংয়ের চোখের দিকে স্থির করে বলল। চিনি কোথায়? নির্ণয় ভাইয়া চিনিকে নিয়ে কোথায় গেছে? জিয়াং নুসরাতকে ধাতস্থ করার প্রয়াসে বলল। অ্যান্সি চিনিকে নিয়ে ক্লারিয়ন হোটেলে চলে গেছে। আজ নির্ণয় এবং চিনি ওখানেই থাকবে। নুসরাত বিস্ময়াকার কণ্ঠে বলল। এটা আবার কোথায়? জিয়াং বলল। এটা হেলসিস্কিতেই, অ্যান্সির বাবার হোটেল। এখন অ্যান্সি পরিচালনা করে। চিনিকে নিয়ে এত রাতে দ্য গ্রেস অফ হ্যাভেন যাওয়ার রিস্কি হয়ে যাবে, তাই ক্লারিয়ন হোটেলে চলে গেছে। জিয়াংয়ের কথা শুনে বিনা বাক্যে পুরোপুরি স্তম্ভিত হয়ে নুসরাত নির্বাক চোখে তাকিয়ে আছে জিয়াংয়ের দিকে। নুসরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিয়াং বলল। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আজ রাতেই দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরে যাব। নুসরাত অতঃপর মনের কষ্টে কান্না মিশ্রিত কণ্ঠে জিয়াংয়ের কাছে আর্জি জানালো। আমার চিনিকে নিয়ে খুব ভয় হচ্ছে। নির্ণয় ভাইয়া যদি চিনির কোনো ক্ষতি করে দেয়? নুসরাতের এইরূপ কথায় জিয়াং সিরিয়াস ভঙ্গিতে বলল। বিয়ে সম্পর্কের মানে নিশ্চয়ই জানো, ইনফ্যাক্ট আমার থেকে ভালো জানো, রাইট? অ্যান্সি চিনির সম্মানের কথা চিন্তা করে 10 বছরের একটা পিচ্ছি মেয়েকে বিয়ে করেছে। সেই থেকে চিনিকে সম্পূর্ণ বউয়ের অধিকার দিয়ে বসে আছে। 8 বছর ধরে চিনির জন্য অপেক্ষা করছে। আমি এখন অবধি কোনো দিন কোনো মেয়ের সঙ্গে অ্যান্সিরকে কথা পর্যন্ত বলতে দেখিনি। এই 8 বছরে প্রতি মিনিটে মিনিট চিনির খবর নিয়েছে। চিনিকে দেখে রাখার জন্য তিনাকে এ দেশে থেকে বাংলাদেশে পাঠিয়েছে। আর আদনান তো ছোট্ট থেকে চিনির পাশে নির্ণয়ের হয়ে ঢাল হিসেবে ছিল সর্বক্ষণ। অ্যান্সি দূরে থেকেও এই 8 বছরে স্বামীর কর্তব্য পালন করেছে। সেই ছেলে কি করে চিনির ক্ষতি করবে? তবে আজকে আইন অনুসারে ম্যারেজ রেজিস্ট্রারটা খুব বেশি প্রয়োজন ছিল, তাই অ্যান্সি এসব করতে বাধ্য হয়েছে। চিনি এক রাগী মহারাজের শান্ত রানী। জিয়াংয়ের মুখ থেকে এইসব কথা শুনেই নুসরাত কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় স্তব্ধ হয়ে গেছে। নুসরাতেরও মাঝে মধ্যে মনে হতো নির্ণয় চিনিকে অনেক বেশি কেয়ার করে। একটা ভাই বোনের সম্পর্ক কখনোই এমন হয় না। বহুবার লক্ষ্য করেছে নুসরাতের মনে বাসা বেঁধেছে সন্দেহরা। যতবার নির্ণয় আর চিনিকে দিয়ে উকি দিয়েছে, ততবারই নুসরাত ভুল ভাবনা মনে করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। অতঃপর সে সন্দেহই সত্য বলে প্রমাণ হয়েছে। এতক্ষণ ধরে নির্ণয় আর চিনিকে নিয়ে মনের অযাচিত ভাবনায় বুঁদ হওয়া থেকে সজ্ঞানে ফিরল জিয়াংয়ের অপ্রত্যাশিত কথায়। তুমি সবার কথা ভাবার সময় পাও, আমার কথা ভেবে দেখার মতো সময় পাও না। আজকাল সবাই আমাকে দেখে ইগনোর করে। জিয়াংয়ের এইরূপ কথা শুনে নুসরাত কতন চোখে জিয়াংয়ের দিকে তাকিয়েই বলল। আমি ছাড়া আর কি আপনাকে ইগনোর করে? জিয়াং ইনোসেন্ট মুখ করে বলল। তোমায় এতবার চেয়েছি আল্লাহর কাছে, এখন আল্লাহর কাছে হাত তুলতেই ফেরেশতারা এ বলে ওঠে, তোর আর কোনো কাজ নাই। জিয়াংয়ের অবুঝ বাসনায় বিরক্ত বোধ করল নুসরাত। অতঃপর বিরক্ত হয়ে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসতেই জিয়াং আড়ালে মুচকি হাসল। হেলেনসিঙ্কির সবচেয়ে বড় হোটেল হলো ক্ল্যারিয়ন হোটেল হেলেনসিঙ্কি। ক্ল্যারিয়ন হোটেল হেলেনসিঙ্কি হলো ফিনল্যান্ডের। এই হোটেলে 2টি 16তলা টাওয়ার রয়েছে। 78 মিটার উঁচু এবং 425টি হোটেল কক্ষের পাশাপাশি কনভেনশন এবং ইভেন্ট কক্ষ রয়েছে এবং ওপরতলায় স্বাস্থ্য ক্লাব, একটি ছাদের পুলও রয়েছে। ভবনটি নরওয়েজিয়ান বিল্ডিং মিলিয়নার আর্থার বুরচার্ড দ্বারা কমিশন করা হয়েছিল, যেখানে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ সজ্জা দেখা যায়। ফিনল্যান্ডে যারা ঘুরতে আসে উচ্চবিত্তের মধ্যে সকলেই এখানে রুম বুকিং করে। এছাড়াও হোটেলের পাশে একটি কনভেনশন সেন্টার রয়েছে, যা লার্স শঙ্ক দ্বারা ডিজাইন করা একটি প্রাক্তন গুদাম ভবন। সম্পূর্ণটাই নির্ণয়ের বাবার অবর্তমানে এখন নির্ণয়ের নামে। এখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা নির্ণয়ের অ্যাকাউন্টে জমা হয়। নির্ণয় চিনিকে নিয়ে গাড়ি থেকে নামতেই চিনি কান্না থামিয়ে বিস্ময়কর চোখে হোটেলের দিকে তাকালো। চোখের সামনে এত বড় দালান দেখতে কিছুটা হতভম্ব আশ্চর্য হয়ে কিছুক্ষণে তাকিয়ে থেকে হোটেলের দিকে। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। ততক্ষণে নির্ণয় চিনির হাত ধরে ভেতরে প্রবেশ করতেই কয়েকসাথে স্টাফ ও সার্ভেন্ট নির্ণয়কে দেখতেই তৎক্ষণাৎ ভয়ে জড়ো হয়ে মাথা নিচু করে কুর্নিশ করে সম্মান জানালো।
কাউন্টারের ম্যানেজার দ্রুত এগিয়ে নির্ণয়কে ফুলের শুভেচ্ছা প্রদানের জন্য ফুলের বুকেটা এগিয়ে দিতেই যাবে, তৎক্ষণাৎ নির্ণয় হাত বাড়িয়ে কাট কণ্ঠে ম্যানেজারের উদ্দেশ্যে বলল, মাই রুম পাসওয়ার্ড? নির্ণয় সচরাচর এখানে আসে না, তাই ম্যানেজারের কাছে রুমের পাসওয়ার্ড থাকে। প্রতিদিন একবার করে নির্ণয়ের রুম ক্লিন করে রাখতে হয়। ম্যানেজার সময় নষ্ট না করে দ্রুত নির্ণয়ের দিকে রুম কার্ড এগিয়ে দিয়েই বলল। নির্ণয় রুমের কার্ডটা নিয়েই চিনির হাত ধরে কয়েক সিঁড়ি ডিঙিয়ে লিফটে উঠল। সকলে হতভম্ব হয়ে তাকিয়ে আছে নির্ণয়ের যাওয়ার পানে। বিস্ময়ে কারো কারো চোখ বের হয়ে যাওয়ার জোগাড়। এখন অবধি নির্ণয় সিনহা চৌধুরীর সঙ্গে কোনো মেয়ে দেখেনি, তাহলে সঙ্গে করে নিয়ে আসা মেয়েটাকে? সকলের চোখে কৌতূহল স্পষ্ট। পরপর 5 তলায় এসে লিফট থেকে বের হয় নির্ণয়। অতঃপর সময় নষ্ট না করে নিজের কাঙ্ক্ষিত রুমের সামনে হাজির হলো। চিনি এখনো নিশ্চুপ, বৃষ্টির সামান্য ছিটে ফোঁটা ভেজায় শরীর ঠান্ডায় হিম হয়ে আছে। এর মধ্যে নির্ণয় কি করতে চাইছে বুঝে উঠতে পারছে না চিনি। এবার যেন চিনির শরীর নয়, বরং কলিজা জমে যাচ্ছে ভয়। তবে নির্ণয়ের মাঝে কোনো ভাবান্তর নেই। নির্ণয় সময় নষ্ট না করে দরজার কাঁধে ঢুকে পাসওয়ার্ড দিয়ে রুমে প্রবেশ করতেই চিনিকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। চিনি চমকায়, হকচকিয়ে ব্যথায় শব্দ করে ওঠে। আহ! চিনি তাল সামলাতে না পেরে অতর্কিতে আর্তনাদ করে উঠল। চিনির আত্মচিৎকার কর্ণপাত হতেই নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে চিনির ক্লান্ত মুখশ্রীটা পরখ করল নির্ণয়। তারপর একটা তাচ্ছিল্যময় হাসি দিয়েই বলল, ব্যথা লেগেছে? কতটা লেগেছে? যতটা কষ্ট আমায় দিয়েছিস? বিছানা ছেড়ে এগিয়ে এসে নির্ণয়ের মুখোমুখি দাঁড়ালো চিনি। কণ্ঠ ঝাঁঝিয়ে বলতে লাগলো, আপনি আদৌ জানেন ব্যথা কোথায় লাগে? মনের ব্যথা কতটা গভীর হয়? যদি জানতেন তাহলে ঘুণাক্ষরেও আমার সাথে এরকমটা করতে পারতেন না আপনি। আপনি আমার মাম্মামের উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছেন আমায়, তাই না? আর এখন নাটক সাজাচ্ছেন আমাদের বিয়ে আগেই হয়ে গেছে, হ্যাঁ? চিনির বাক্যটুকু শেষ করার আগেই তড়াক করে ক্রোধান্বিত হয়ে উঠল নির্ণয়। চট করেই জমে থাকা বরফ পিণ্ডে রূপান্তরিত হয় নির্ণয়। চিনির মুখের ওপর গর্জন করেই উঠল। জাস্ট কিপ ইউর মাউথ শাট। গলার আওয়াজ একদম নিচে। চিনি নিঃশব্দে অশ্রু ফেলে বলল, তাহলে বলেন আমায় বিয়ে কেন করেছেন? সিংহের মতো রগরগে আত্মাটা কঠোর অভিব্যক্তির চোখ মুখে নির্ণয় বলল। নির্ণয় সিনহা চৌধুরী কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। চিনি আবারও বলতে শুরু করে। কি দোষ ছিল আমার? আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কারণ অবশ্যই আমার জানা দরকার, অধিকার আছে। নির্ণয় হুঙ্কার দিয়ে বলল, না, নেই। যেটা আমি জানাইনি সেটা জানার অধিকার কারও নেই। কোনো অধিকার নেই আমার উপর তোর। যেদিন আমায় ভালোবাসতে পারবি সেদিন অধিকার খাটাতে আসবে। চিনি উপহাস করেই বলল। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। মুহূর্তেই নির্ণয় সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল চিনির বলা নিদারুণ তিক্ততা। এতক্ষণের থমকে থাকা মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক সত্তায়। একদম চুপ। আরেকবার মুখ দিয়ে একটা কথা বের করলে জানে মেরে দেব। আজ ভয় তো দূরের কথা, চিনি কিছুতেই মেনে নিতে পারছে না নির্ণয়ের কর্মকাণ্ড। তাই বারংবার উত্তেজিত হয়ে চিনির মতো শান্ত মেয়ে দু চার কথা শুনিয়ে দিচ্ছে বারংবার। চিনি এক ঝলক নির্ণয়ের দিকে নজর ঝুলিয়ে ফের ঝাঁঝিয়ে উঠল। আমাকে মামামের কাছে যেতে দিন। আমি থাকবো না আপনার কাছে, চাই না আর আপনাকে। নয়তো আমি বারবার বলবো, 1000বার বলবো, ভালোবাসি না, বাসি না, ভালোবাসি না। চিনির ঝাঁঝালো কথার বিপরীতে আচমকা চিনির চিবুকটা শক্ত হাতে চেপে ধরে নির্ণয়। বারবার চিনির মুখ থেকে ভালো না বাসার ধিক্কার নিতে পারছে না নির্ণয়। চোখের সামনে ধুলো উড়িয়ে দুঃসাহস দেখাচ্ছে চিনি। বুঝিয়ে দিতে চাইছে নির্ণয়ের অপারগতা, যার বহিঃপ্রকাশ ঘটল হাতের মাধ্যমে। আজ আবারও নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে চড় মারতে উদ্যত হলো নির্ণয়। চিনিকে আঘাত করার জন্য নির্ণয়কে উদ্যত হতে দেখা মাত্রই ভয় খানিকটা জড়সড় হয়ে চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয় চিনি। নির্ণয় থমকে যায় চিনিকে ভয় পেতে দেখে। চিনির কান্নায় হেঁচকি তোলা ফোলা ফোলা চোখ দুটোতেই নজর গেল। মুহূর্তে চিনির অসম্ভব মায়াবী চেহারায় ডুবে যায় নির্ণয়। তাতেই যেন ভেতরের হিংস্র সত্তাটা দপ করে নিভে গিয়েছে নির্ণয়ের। চিনি বলল, থেমেছেন কেন? মারতে মারতে মেরে ফেলুন আমায়, মরতে চাই আমি। চিনির মুখে মরার কথা শুনে এবার আর নিজেকে দমাতে পারল না নির্ণয়। কিন্তু এবার চিনির গায়ে হাত তোলার মতো ভুল করেনি নির্ণয়। চট করেই জমে উঠল বরফ পিণ্ডের মতো চকচকে হিংস্র আত্মা। প্রচণ্ড উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। দুহাত মুঠিবদ্ধ করে স্থির হয়ে রইল। মুহূর্তেই চিনি কিছু বুঝে উঠতে না উঠতেই বাহুতে সজোরে টান অনুভব করল। দুবাহু শক্ত হাতে চেপে ধরে হ্যাঁচকা টানে
চিনির সঙ্গে সকল দূরত্ব ঘুচিয়ে দিয়ে চিনির ঠোঁটে ঠোঁট রাখে নির্ণয়। আজ ভালোবাসা নয়, বরং নিজের রাগকে দমাতে। নির্ণয়ের অপ্রত্যাশিত কাজে চিনি কেঁপে উঠল। নির্ণয়ের হঠাৎ কর্মকাণ্ডে চিনির মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, চোখে মুখে সহ পুরো শরীরে। ব্যাপারটা বোধগম্য হতেই চিনি হাতের সাহায্যে নির্ণয়কে বাধা দিতেই যাবে, তৎক্ষণাৎ নির্ণয় চিনির দু হাতে একত্রিত করে পেছনে নিয়ে আটকে ফেলল। তারপর গভীরভাবে একের পর এক চিনির ওষ্ঠে রাজত্ব চালায়। সেকেন্ডের জন্য চিনির ফুসরত মিলল না। চিনির শরীরে সমস্ত শক্তি দিয়ে নির্ণয়ের সঙ্গে পেরে উঠছে না। অতঃপর আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে চিনি। ওর চোখ থেকে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলে ভিজে ওঠে নির্ণয়ের বলিষ্ঠ বাহু। ব্যাপারটা বোধগম্য হতেই নির্ণয়ের হুঁশ ফেরে। তৎক্ষণাৎ কিঞ্চিত দূরত্ব তৈরি করে চিনির দিকে নজর বুলিয়ে গমগমে আওয়াজে নির্ণয় বলে, কাঁদছিস কেন? আমি কি মেরেছি? নির্ণয় কথা সম্পূর্ণ করার আগেই নির্ণয়কে ধাক্কা দিয়ে আরেকটু দূরে সরিয়েই বলল, আপনি শুধু জোর করতে জানেন, ভালোবাসতে জানেন না। সব আপনার অভিনয় ছিল। এত কিছু করেও আপনার মন ভরেনি। এখন আমার শরীরটাকে ছাড়। এতক্ষণে নির্ণয়ের শান্ত থাকা মস্তিষ্কটা চিনির কথা আচমকা চড়াত করে উঠল। নির্ণয়ের সরল কপালে জড়ো হলো তীক্ষ্ণ গাম্ভীর্যের ভাঁজ। ভেতরে জাগ্রত রাগের উত্তাপে মুখমণ্ডলে ঘনীভূত হয়েছে রক্তিমাভা। সেভাবেই ঘাড় ঘোরালো নির্ণয়। এবার আর চিনিকে নয়, চিনির পুরো কথার সম্পূর্ণ মানে বুঝতে অগত্যায় রাগে কাঁপতে কাঁপতে ক্রোধের তোপে ভণ্ডল করা মাথায় রক্ত উঠতেই কাঁচের টেবিলে সজোরে লাথি মারে। ঝনঝন করে কাঁচ ভাঙা শব্দ হচ্ছে। এতে যেন নির্ণয়ের রাগ কমল না। অতঃপর শরীরের সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মেরে হুঙ্কার দিয়ে বলে, সব দোষ আমার, সব দোষ আমার, শুধু আমার। আমি কেন সবাইকে রেখে তোকে ভালোবেসেছি? তোকে কেন আমার কাছে আসতে দিয়েছি? হ্যাঁ, তুই সে মেয়ে যাকে প্রথম দেখায় ভালোবাসিনি। আমি তোকে দেখতে দেখতে ভালোবেসেছি। তুই সে প্রথম মেয়ে যাকে প্রথম দিন থেকে আজ অব্দি টলারেট করেছে। তবু আমার প্রত্যেকটা শব্দে তোকে অনুভব করি। আকস্মাৎ ঘটনায় চিনি আহম্মক বনে গেল। চকিতে ঘুরে তাকালো নির্ণয়ের পানে। অতঃপর নির্ণয়ের গর্জে ওঠা রাগ দেখে ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে চিনি। ভয়ে চোটে আত্মাটা যেন ঠোঁটের আগায় উঠে এসেছে চিনির। নির্ণয় আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে। থমকালো না পদচুকল, স্থির চিত্তে তৎক্ষণাৎ বের হয়ে গেল রুম থেকে। চিনি কান্না করতে করতে দাঁড়িয়ে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে অশ্রু ফেলে আহত কণ্ঠে বিড়বিড়ায়, একটা সুস্থ মানুষ এতটা নির্মম কার্যক্রম কি করে করতে পারে? আপনি শুধু আমায় না, আপনার ক্ষতিও করছেন। বারংবার নিজেকে আঘাত করছেন। কেন কেন করছেন এইসব? আপনি আমায় কেমন ভালোবাসেন, যে ভালোবাসা আপনিও জ্বলছেন আর আমাকেও জ্বালাচ্ছেন? চিনির শরীরে অহর্নিশ ব্যথা, হৃদয়ের রক্তক্ষরণ, টালমাটাল মস্তিষ্ক সবকিছুকে নিদারুণ উপেক্ষা করল চিনি। বারংবার ভাগ্যের উপর উপহাসের সুর আরও কিছু বলতে গিয়েই গলা ধরে এলো চিনির। প্যানিক অ্যাটাক থেকে নেমে নোজ ব্লিডিং হচ্ছে। কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠনালীতে। রুমে যেন নির্ণয়ের শরীরে সুঘ্রাণ বয়ে চলেছে। চিনির মনে হচ্ছে এই হাওয়া দূষিত। এখানে আর এক মুহূর্ত থাকলে চিনি শ্বাসরুদ্ধকর হয়ে মারা যাবে। অশ্রুজল গড়িয়ে পড়ে সরলতার গাঢ় মায়া ভরা চেহারার চোখের কার্নিশ বেয়ে। কান্না আজ থেমে থেমে যেন বাড়ছে। আর মুহূর্ত দাঁড়ালো না রুমে। তড়িঘড়ি পায়ের সামনে অগ্রসর হয়ে তৎক্ষণাৎ দ্রুত নেমে থেকে বের হয়ে বারান্দায় চলে গেল চিনি। শুনশান নিস্তব্ধ এই অন্ধকারাচ্ছন্ন গাড়িতে কখন ঘুমিয়ে পড়েছে মিঠি নিজেও জানে না। মিঠির ঘুমের মাঝে বৃষ্টির তীব্র বাতাস গলিয়ে পানি ছিটা চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে যায় মিঠির। ঘুম ঘুম চোখে পাশের সিটে তাকাতে মিঠি হকচকে ওঠে। তিহাম নেই। না, গাড়ির মধ্যে কোথাও তিহাম নেই। কিন্তু গাড়ি তো চলছে নিজের গতিতে, তাহলে তিহাম কোথায় গেল? হঠাৎ করে মিঠির মনে নানান ধরনের আতঙ্ক উঁকি মারছে। মিঠি কাঁপা কাঁপা হাতে নিজের কাঙ্ক্ষিত ফোনটা হাতে নিয়ে তিহামের নাম্বারে কল লাগায়। ফোন নম্বর বারংবার বন্ধ বলছে। এতে যেন মিঠি আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। কোনো উপায়ন্তর না পেয়ে এবার উবার ড্রাইভারকে প্রশ্ন করে, আমার সঙ্গে যে ছেলেটা ছিল সে কোথায়? ড্রাইভার মিঠির প্রশ্ন শুনে বলল, উনি তো মাঝপথে নেমে গেছেন। আপনি ঘুমোচ্ছিলেন বলে মনে হয় আপনাকে ডেকে দেয়নি। ভাড়া দিয়ে বলেছেন আপনাকে ঠিকঠাক মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে। মিঠি অবাক হয়ে বলল, তিহাম মাঝে পথে নেমে গেছে, কিন্তু কেন? কথা তো ছিল।
এটি সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই ড্রাইভার রাগ বাড়িয়ে বলল, ওনার কাছে একটা কল এসেছিল ম্যাম। বৃষ্টির জন্য ফোনের স্পিকার বাড়িয়ে দেওয়ায় আমি কিছু কথা শুনতে পাই, তবে স্পষ্ট নয়। কেউ একজন নাকি চোখে ধুলো দিয়ে কাউকে নিয়ে গুম হয়ে গেছে, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না, হেভেনেও নেই, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এইসব শুনে উনি উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে যান। ড্রাইভারের কথা শুনে মিঠি বিড়বিড় করে বলল, দ্য কিডস অফ হ্যাভেন। পর মুহূর্তেই বলল, না না, এসব আমি কি ভাবছি। এর মধ্যে মিঠি তিহামের ভাবনায় পাড়ি দিল। তিহামের জন্য মনের মাঝে বড্ড বেশি খারাপ লাগা শুরু করলে। তিহাম পাশে নেই, ভাবতেই কেমন করে উঠছে ভেতরটা। তিহাম মিঠিকে না বলেই চলে গেছে, এটা কি করে সম্ভব? তিহাম যখন বলেছে মিঠিকে পৌঁছে দেবে, তিহামের সামনে প্রকাশ না করলেও মিঠি মনে মনে প্রচণ্ড খুশি হয়েছিল। মিঠি তাচ্ছিল্য এক হাসি দিয়ে বিড়বিড়ায়, আমি অসম্ভব বোকা একটা মেয়ে, তাই তো অল্প সুখ পেয়েই গোটা হৃদয় বিক্রি করলাম, আর সারা জীবনের জন্য এক মুঠো দুঃখ কিনে নিলাম। বাইরে বৃষ্টির সঙ্গে তুষার ঝড় হচ্ছে, অথচ নির্ণয় ঘামছে। একের পর এক ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে। নিশ্চয়ই আজ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। কিছু সময় পর নির্ণয় ড্রয়িং রুমে চুপচাপ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। পরনে এখনো পূর্বের পোশাক, আগাগোড়া বিধ্বস্ত। উরুর ওপর নির্বিঘ্নে ফেলে রাখা ট্যাটু বিশিষ্ট হাতে পূর্বের ক্ষত থেকে চুইয়ে চুইয়ে টকটকে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। সে কাটা হাতার দিকেও কোনো ধ্যান নেই নির্ণয়ের। চিনির বলা বিষাক্ত তীরের ফলার মতোই যন্ত্রণাদায়ক কথাগুলো ঘুরপাক খাচ্ছে, যা সোজা গিয়ে বিঁধেছে নির্ণয়ের বুকের বাম পাশে। হৃদয়ে এখন রক্তক্ষরণ। এই মুহূর্তে বসে সেই সব কথা ভাবতে গেলেও বিতৃষ্ণায় চোয়াল শক্ত হয়ে আসে নির্ণয়ের। 8 বছর আগে একটা সুমিষ্ঠ প্রাণচঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা কখন ছড়িয়ে পড়ে নির্ণয়ের মনে, নির্ণয় নিজেও বুঝতে পারেনি। যার দরুন নিজের অজান্তে পুরোপুরি নিশ্চল হয়ে পড়ে নির্ণয়। এসব ভেবে ভীষণ ক্রোধের পারদে নিজেকেই নিজে নিঃশেষ করে দিতে ইচ্ছে হয় এক নিমিষে। এরই মাঝে নির্ণয় কিছু ভেবে টান টান হয়ে বসল। মনের কথায় বিরক্ত হয় নির্ণয়। মুহূর্তে মুখের চোয়াল শক্ত হয়ে অজান্তেই হাত মুঠিবদ্ধ করে বিড়বিড় করে বজ্রকণ্ঠে বলে ওঠে, আমি তোকে এই জন্য ভালোবেসেছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল আমার জীবন শুধু তোর জন্যই তৈরি করা হয়েছে। তুই ছাড়া আমাকে কেউ বুঝবে না, কেউ সামলাতে পারবে না। তাহলে কিসের এত দূরত্ব? ওয়াই? মাঝরাত পেরিয়ে ভোর হতে চলেছে। আধারে ঢাকা বারান্দায় সেটুকু সময়ের তারতম্যটা বুঝে ওঠা দায়। এদিকে রাত পেরিয়ে সকাল হতে যাচ্ছে, তবু চিনির চোখে ঘুম নেই। সামনের দিকে কয়েক হাত আলোকরশ্মি ব্যতি রেখে বাকি পুরো দুনিয়াটাই যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে। অথচ এসব বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে নির্ণয়ের কাছ থেকে পাওয়া অজানা কঠোর আঘাতের জন্য ঘন্টার পর ঘন্টা হাঁটুতে মুখ গুজে কেঁদে ভাসাচ্ছে চিনি। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন যেন করতে শুরু করেছে চিনি। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে মস্তিষ্কের ভয়ে এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে দুহাঁটুতে মুখ গুজে বসে রইল। সদর দরজা খুলে ভেতরে ঢুকে বড় বড় পা ফেলে হনহন করে সামনের দিকে এগোচ্ছিল নির্ণয়। ঠিক তখনই মনের মধ্যে চিনিকে নিয়ে নানা আশঙ্কা গিট ধরেছে। আকস্মাৎ বারান্দায় মাঝপথে পা দুটো থমকে যায় চিনিকে দেখতে পেয়ে। আকস্মিক বাক্যে ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো চিনি। তাড়াহুড়ো করে নিজের খাপছাড়া ভাব ফিরিয়ে নিয়ে মুখভঙ্গি আড়াল করে বাম হাতে চোখের অশ্রু মুছে নিল। নির্ণয় নিজের জিদ বজায় রাখতে চেয়ে চিনির সামনে উপস্থিত হয়ে নিজের অজান্তেই সে তখন থেকে নিষ্প্রভ ক্লান্তহীন চোখে চিনির মলিন ফ্যাকাশে চেহারার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চিনিও নিগূঢ় চাউনি দেখে মনে হচ্ছে চিনির খিলখিল হাসির পরিবর্তে ফ্যাকাশে চেহারা আজ নির্ণয়ের পুরো দুনিয়াটা থমকে দিয়েছে। চিনির প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুহর ছাপিয়ে যাচ্ছে বারবার। মন মস্তিষ্ক বারংবার করতালি দিয়ে বলছে, তোর হৃদগহীনে কড়া নেড়ে যাওয়া মেয়েটা আচমকা নিশ্চুপ হয়ে গেল। চিনি কাচুমাচু করে বারান্দায় এক কোণে বসে আছে। নির্ণয় এখনো নীরবতা বজায় রেখেছে। ব্যাপারটা বোধগম্য হতেই মাঝে মধ্যে আর চোখে খানিকক্ষণ পরপর উঁচিয়ে পর্যবেক্ষণ করছে নির্ণয়ের অভিব্যক্তিটুকু। অতঃপর নির্ণয় নীরবতা ভেঙে গম্ভীর স্বরে বলল, রুমে চল। চিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, কেন যাব? আমি এইখানে থাকলে আপনার কি সমস্যা? নির্ণয় বিরক্ত হয়ে বলল, ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। অবাধ্যতার একটা সীমা থাকা দরকার। ভুলে আমার ধৈর্যের পরীক্ষা নিস না, এর পরিণাম প্রচণ্ড খারাপ হবে। চিনি নিশ্চুপ। নির্ণয় কপাল স্লাইড করতে করতেই বলল, চেয়ে হেঁটে যাবি নাকি তুলে নিয়ে যাবো রুমে? চিনি এখনো নিশ্চুপ।
নির্ণয়ের নির্বিকার এগোচ্ছে চিনির সম্মুখে। তার প্রতিটি নৈশব্দিক পদচারণায় ক্রমশ স্তব্ধ হয়ে এলো চিনির শ্বাস প্রশ্বাস। ভেতর ভেতর ভয়ে থমথমে আশঙ্কাজনক পরিস্থিতিতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। আবারও যদি নির্ণয় জোর জবরদস্তি করে কিছু করতে চায়। নির্ণয় চিনিকে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে কাঁধে তুলে নিল। আকস্মাৎ ঘটনায় চিনি নির্ণয় থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে করতেই বলল, ছাড়ুন আমায়। এটা কোন ধরনের সভ্যতামি? বারংবার আমার সঙ্গে এরকম কেন করছেন? চিনির কোনো কথায় নির্ণয় গায়ে মাখল না। নির্ণয় বেডরুমে প্রবেশ করে চিনিকে কাঁধ থেকে নামিয়ে দিতে চিনি বিছানায় বসে কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আই হেট ইউ। নির্ণয় ফ্লোরে চিনির সামনে হাঁটু ভেঙে বসে বলল। আমি জানি, নতুন কিছু বল। চিনি ফের ঠোঁট উল্টে বলতে শুরু করলো। আমি আপনাকে ঘৃণা করি। আপনার চেহারাও, আপনার নামকে ঘৃণা করি আমি। নির্ণয় ক্ষুদ্র হেসে বলল। এটাও জানি। চিনি ফের কান্না মিশ্রিত কণ্ঠে বলল। আপনি কেন বারংবার আমায় হিউমিলিয়েট করছেন? আমি তোর হাজব্যান্ড হই, তাই আমার অধিকার আদর করছে। চিনি মেকি রাগ দেখিয়ে বলল। কিসের অধিকার? আমি আমার উপর আপনাকে কোনো অধিকার দেইনি। তুই দাস নে, কিন্তু এই সম্পর্ক দিয়েছে। চিনি বলল। আমি মানি না এই সম্পর্ক। যেভাবে আপনি বারংবার অসভ্যের মতো আমার কাছে আসেন, আমাকে স্পর্শ করেন, এরকম অসভ্যতামি করার কোনো অধিকার দেইনি আমি। আমার ভালো হওয়া, ভালোভাবে কথা বলা তোর পছন্দ হয় না, তাই ভাবলাম কিছুটা অসভ্যতামি করে, যদি তোর ভালো লাগে। শেষোক্ত কথার মাঝে নির্ণয় ঠোঁটের হাসি খেলে গেল। নির্ণয় চোখে চিনির চোখ পড়তেই চিনিও স্পষ্ট সেই হাসি দেখতে পেল। মুহূর্তেই চিনি চোখ সরিয়ে আবারও কান্না জুড়ে দিল। চিনিকে কান্না করতে দেখে নির্ণয়ের রাগটা টকবগিয়ে উঠল। রাগের তোড়ে নির্ণয় গর্জে উঠেই বলল। লুক এট মি রাইট নাও। নির্ণয়ের রাগান্বিত কণ্ঠস্বর শুনে চিনি খানিকটা কেঁপে উঠল। নির্ণয়কে ভয় পেতে দেখে মুহূর্তেই নির্ণয় নিজের পৈশাচিক সত্তাটা সংবরণ করেই বলল। আই ওয়ান্ট টু সি ইওর আইস, জান। এবার চিনি ধীরে ধীরে নির্ণয়ের দিকে তাকালো। চিনিকে তাকাতে দেখে নির্ণয় বলল। আমার মনের ক্ষত বিক্ষত হৃদয়টা তো কখনোই তোর চোখে পড়বে না। এবার কি আমার আঘাতপ্রাপ্ত শরীরটা তোর চোখে পড়ছে না? নির্ণয়ের কথায় চিনি সূক্ষ্ম নজরে নির্ণয়ের শরীরে চোখ বুলালো। নির্ণয়ের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিকক্ষণ অবলোকন করল চিনি। নির্ণয়ের বুকে হাত ক্ষতের অভাব নেই। নির্ণয়ের শরীরের ক্ষতগুলো চোখে দেখতেই চিনির মাঝে অস্থিরতা কাজ করলো। হঠাৎ করে কিসের অসম্পূর্ণতায় হৃদয়ের এই চিনচিন ব্যথা জানা নেই চিনির। নির্ঘুম নিষ্প্রভ চাহনিতে চিনি দেখল, সত্যি বলতে নির্ণয়ের জখমগুলো যেন এখনও তাজা। এই বুঝে স্পর্শ লাগলেই রক্ত গড়িয়ে পড়বে। চিনির বেশ মায়া হলো। ঠোঁট কামড়ে কান্না সংযুক্ত করে হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে চিনির ছোট ছোট হাত দিয়ে নির্ণয়ের ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়ে চিনির কাজ সম্পূর্ণ হতেই এইবার নির্ণয় বিনা বাক্যে চিনির কপালে হাতে মেডিসিন দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজগুলো লাগিয়ে দিল। চিনির ক্ষতগুলো খুব বেশি গভীর নয়, তবে চিনির অভিমানগুলো এখনো পাহাড় সমান। চিনির চেয়ে অনেকটা লম্বা হওয়ার দরুন গ্রীবাদেশ বাঁকালো নির্ণয়। চিনির মুখের সন্নিকটে মুখ নিয়ে শীতল ভরাট কণ্ঠে আওড়ালো। আই এম সরি ফিউচার। হঠাৎ নির্ণয়ের মুখ থেকে অপ্রত্যাশিত বাক্যটা কর্ণপাত হতেই চিনি খালি মুখেই যেন বিষম খেল। বিশ্বাস করতে পারছে না নির্ণয় সিনহা চৌধুরী স্বয়ং চিনিকে সরি বলছে। চিনির দুটো বড় বড় চোখ দিয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। চিনিকে এইরকম অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ণয় ভ্রু কুঁচকে বলল। এভাবে তাকিয়েছিস কেন? চিনি ঢোক গিলে বলল। আপনার মুখ থেকে সরি শুনে এভাবে তাকিয়ে থাকার মতো কিছু হয়নি। আমি রাগে উত্তেজিত হয়ে তোর গায়ে হাত তুলেছে, তার জন্য সরি। তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য সরি। বারংবার তোকে কষ্ট দিয়েছে, তার জন্য সরি। আমার রাগ অভিমান তুই ছাড়া কারো সহ্য করার ক্ষমতা নেই, জান। তিনি নির্ণয়ের কালো কুচকুচে মণিযুক্ত চোখে তাকিয়ে আছে নিষ্প্রভ। চিনির ভাষা ভাষা চোখ দুটোর মাঝে অশ্রু টলমল করছে। নির্ণয়ের আকুতি ভরা স্বর আবারও চিনির পুরনো ব্যথাটা তাজা করে দিল। মনে পড়ে গেল নির্ণয়ের করা নির্দয়ের মতো কার্যক্রম। মুহূর্তে সব ভুলে বিছানা থেকে নেমেই হুমড়ি খেয়ে নির্ণয়ের বুকে জায়গা করে নিয়ে কান্না জুড়ে দিল। চিনির কাজে নির্ণয় খানিকটা হকচকিয়ে যায়। অবিশ্বাসের ঝংকার বেরিয়ে আসে নির্ণয়ের পুরুষালী কণ্ঠনালী ভেদ করে। কান্না করছিস কেন, জান? আমি কি আবারও কোনো ভুল করেছে? পর মুহূর্তেই চিনির অভিমান বুঝে নিয়ন্ত্রণহীন চিনিকে নিজের থেকে সরালো না। বলিষ্ঠ কাঁধের ওপর আচানক চিবুক ঠেকালো চিনি। নির্ণয় পরম আদরে
ট্যাটু বিশিষ্ট হাত চিনির পিঠে রাখে। অতঃপর চিনি চোখ বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করলো, আপনার ভেতরে কোনো প্রকার মায়া দয়া নেই? যদি থাকতো তাহলে অবশ্যই বুঝতেন আমি কেন কাঁদছি। নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন, উন্মাদ মানুষ আপনি। চিনির কণ্ঠনালীতে দলা পাকানো অভিমান বেদনার প্রকোপে সিক্ত হয়ে উঠেছে সুগভীর নেত্র গহ্বর। মাত্রাতিরিক্ত ধকলে কথা বলার শক্তি ক্ষীণ, তবু বন্ধ ক্রন্দনরত বিদীর্ণ আওয়াজে এক নাগাড়ে কথাগুলো বলল। আকস্মাৎ শরীর ছেড়ে দিয়ে দুহাতে আরো শক্ত করে গ্রীবা জড়িয়ে ধরে চিনি। মুহূর্তেই সবটুকু অনুভূতির জোয়ার গ্রাস করে নিল নিদারুণ স্পর্শে। নির্ণয় মৃদু হাসল, যেন এতক্ষণের তাণ্ডব দুজনের মাঝে কিছুই নয়। নির্ণয় ভাবল, তুই নিজের অজান্তেই আমায় ভালোবেসে ফেলেছিস চিনি। নয়তো যার জন্য এত কষ্ট এত অভিমান তার বুকেই মুখ লুকাচ্ছিস। তুই কবে বুঝবি তোর অনুভূতি? পর মুহূর্তে নির্ণয় দ্বিতীয়বার ভাবল, তোর বা কি দোষ? সে ছোট থেকে ভয় নিয়ে বেঁচে আছিস। এত বছরের ভয় কয়েক মাসে শেষ হওয়ার নয়। আমার উচিত ছিল তোকে আরেকটু সময় দেওয়ার, কিন্তু পরিস্থিতি আর আশেপাশে কিছু জঘন্য মানুষ তোর ব্রেন ওয়াশ করছে, তা আমি বাধ্য হয়েছি এসব করতে। এত সব পাগলামি পেছনে মূল কারণ শুধু তুই, যার জন্য নিজের অজান্তে বারবার লক্ষ্যচ্যুত হয়েছি। তুই আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন বাঁধিয়ে বসবে তোর অনুভূতি ছাড়াই। নির্ণয় ভাবনা থেকে বের হয়ে সেভাবেই ঠোঁটের আগায় হাসিটুকু ধরে রেখে চিনিকে আশ্বস্ত করে বলল, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি। আজ থেকে আর কষ্ট দেব না চান। কি করে বোঝাবো তোকে? তুই আমার সেই ভালো লাগা, যাকে ভালো লাগার পর অন্য কিছু কখনো ভালো লাগেনি। যার অনুভূতি মন ছুঁয়ে যায় তাকে কি কখনো বলা যায়? আমি তো চেয়েছি বলতে, হয়তো বা ক্ষণিকের জন্য। চিনি এখনো জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। নির্ণয় আলতো ঠোঁটে চিনির চুলে চুমু খেয়ে ফের বলল, তোর কান্না আমায় ভেতর থেকে অন্ধ করে দিচ্ছে। যার একমাত্র আলোক রশ্মি শুধু তুই। বেইটা যখন জোর করে করেছে, তাহলে সারা জীবন তোকে সুখে রাখার দায়িত্বটা না হয় জোর করেই নেব। তবুও কখনো তোকে কষ্ট পেতে দেব না। চিনিও খুব ভালো করে জানে দায়িত্ব অবহেলা করার পাত্র নির্ণয় সিনহাত চৌধুরী নয়। একবার যেহেতু বলেছে তাহলে সেটা সত্যি বলে প্রমাণ করেই সামনে রাখবে। তার কারণে যদি মৃত্যু পর্যন্ত যেতে হয় নির্ণয় সিনহা চৌধুরী তাও যাবে। কিন্তু সময়ের পরিবর্তনে আবারও মনে হতে লাগলো নির্ণয় কুঞ্জে কোনো মুখ নিয়ে চিনি দাঁড়াবে। কিছু সময় এভাবে অতিবাহিত হয়। নির্ণয় চিনিকে স্বাভাবিক হওয়ার জন্য কিছু সময় দেয়। চিনি নির্ণয়ের বুকে ঘাপটি মেরে আছে সযত্নে। কান্নাকাটি থেমেছে বহু আগেই, তবু চোখের কার্নিশটায় সিক্ত হয়ে আছে তার অশ্রুজলে। এক হাত সন্তর্পণে দিয়ে রেখেছে নির্ণয় শক্তপোক্ত পুরুষালী আঙুলের ভাঁজে। মাখন নরম হাতটাকে মুঠোর মাঝে নিয়ে অন্য হাতে চিনি সিক্ত উক্ষিপুট মুছে দিতে লাগলো নির্ণয়। অফুরন্ত আহ্লাদি গলায় বলল, আমি ওই সময়টার জন্য অপেক্ষা করছি, যখন তুই মেনে নেবি আমি যা বলছি সব সত্যি বলছি। একবার আমাকে মন থেকে হ্যাঁ বলে দেখ। আমি মরার আগ পর্যন্ত তোর পাশে থেকে বিন্দু পরিমাণ হেলব না। ভরসা করিস? তাহলে নিশ্চিন্তে থাক। মরে যাব, তবুও ধোকা দেব না। চিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নির্ণয়ের দিকে, কোনরূপ প্রত্যুত্তর করছে না। নির্ণয় ক্লান্ত স্বরে ফের বলল, সবকিছু হারানোর পর পেয়েছে তোকে, তোকে হারানোর মতো সাহস আমার নেই। চিনি এবার মাথা নিচু করে কান্নায় ঠোঁট ভেঙে বলল, আপনার ভালোবাসা যদি সত্যিও হয়ে থাকে তবু আমি আপনার ভরসার যোগ্য না। তোর উপর সম্পূর্ণ ভরসা আছে আমার। ভরসা করছি এবং সারা জীবন করব। কেটে যাওয়া নাজুক কপালে দ্বিতীয়বারের মতন ভালোবাসার চুমু প্রদান করে দুহাতে আঁকড়ে ধরল চিনির মোলায়েম চিবুকখানা। চিনি নির্ণয়ের সঙ্গে দৃষ্টির মিলন ঘটিয়ে জড়ানো কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলল, নি- নির্ণয় কুঞ্জের এত বছরের নিয়ম ভঙ্গ করে আপনি আমায় বিয়ে করেছেন। আপনি ভাবতে পারছেন কি হতে যাচ্ছে আপনার সঙ্গে? নানু ভাই আপনাকে সব সম্পত্তি থেকে ত্যায্য করবে। নির্ণয় তাচ্ছিল্য হেসে নির্বিকারে জবাব দিল, তোর বদলে যদি কি আমায় পুরো পৃথিবী দিয়েও দেয়, কসম আল্লাহর ফিরো তাকাও না সে পৃথিবীর দিকে। চিবুক গলায় ঠেকিয়ে কথার পুনরাবৃত্তি করল না। নির্ণয় চিনিকে নিয়ে এতটাই পজিটিভ, চিনির ভাবতেই কেমন যেন অবাক লাগছে। নির্ণয়ের মতন একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে, এটা কোনো চারটিখানি কথা নয়। নির্ণয় যদি ভালোই না বাসে তাহলে কেন বারে বারে চিনির কাছে আসে, চিনির জন্য নিজের শরীরে আঘাত করে? আজ কেন যেন মনে হচ্ছে নির্ণয়ের কথার মাঝে কোনো মিথ্যে নেই, সবটা দিনের আলোর মতো পরিষ্কার। ভাবতে ভাবতে অজানা শঙ্কায় থমথমে হয়ে গেল চিনির মুখমণ্ডল।
সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। পর মুহূর্তেই চিনি কিছু একটা ভেবে ঠোঁট উল্টে বলল, আপনার সঙ্গে বিয়ে হয়েছে, নানু কিংবা মাম্মাম জানতে পারলে তাহলে আমাকেও ত্যায্য করবে। আমি একা। চিনির পুরো কথা সম্পন্ন হওয়ার আগেই নির্ণয় বলে উঠল, তোর জন্য সব পরিস্থিতির সঙ্গে আমি আছি। কি বলেছে তুই একা? ভালো খারাপ যেমনই তুই, আমার জন্যই তুই, শুধুই আমার। তোর জন্য আমি সব জায়গায় হাজির হয়ে যাব। শুধু তোর মনটা আমার জন্য চাই। চিনি মনে মনে ভাবলো, নির্ণয় ভাইয়ের কথাগুলো কতটুকু সত্যি। আদৌ সব স্বামীর মতো সারা জীবন তার পাশে থাকবে তো, নাকি ওনার রাগের মতো ভালোবাসাগুলো মিনিটেই উধাও হয়ে যাবে? সে বরং সংসার কিংবা ভালোবাসা পায়নি কারো কাছ থেকে। যা দিয়েছে, যেটুকু দিয়েছে, তার মাম্মাম আর আপু দিয়েছে। ওদের নিয়েই তার পৃথিবী। মাম্মাম ছোট থেকে তাকে বলেছে, যারা তার দিকে হাত বাড়ায় তারা শুধু লালসায় হাত বাড়ায়, ভালোবাসায় নয়। ছোট থেকে এগুলো শুনেই বড় হয়েছে সে। তাছাড়া নির্ণয়কে ঘিরে চিনির তো একটা অতীত তো আছেই। তাই তো সেগুলো মনে পড়তেই চিনি বারংবার নির্ণয় থেকে মুখ ফিরিয়ে নেয়। বিয়ে হয়েছে এখনো মেনে নিতে পারছে না। এখনো চারপাশে সবাইকে চিনির বড্ড বেশি ভয় করে। চিনির ভয় যে দিনকে দিন বাড়ছে। কে ভালো চায়, কে খারাপ চায়, চিনি নিজেও জানে না। আবার কে অসহায়ত্বের কিংবা রোগের সুযোগ নেয়, তাই তো নির্ণয়ের প্রতি দুর্বল অনুভব করার পরে বারংবার মুখ ফিরিয়ে নেয়। চিনি জানে না দুনিয়াটা কেমন। সারা জীবন চার দেয়ালের মাঝে বসবাস করেছে মেয়েটা। ফোবিয়ার কারণে না কোনো ছেলের সঙ্গে মিশেছে, না হংহাকুঞ্জ চৌধুরী কারোর সঙ্গে মিশতে দিয়েছে। তাই তো চিনি এখনো ভালোবাসা নামক বিশ্লেষণের কোনো ব্যাখ্যা আয়ত্ত করতে পারছে না। মনের অগোচরে ঠিকই নির্ণয়ের জন্য চিনচিন ব্যথা হয়। নির্ণয়ের কাছে এলে দুনিয়া ভুলে যায়। চিনি নির্ণয়কে কেন মেনে নিতে পারছে না, আশা করি ব্যাপার ক্লিয়ার হয়েছে। রাতের অন্ধকারের পর দিনের আলো আসে। প্রাকৃতিক নিয়ম যা প্রতিনিয়ত ঘটে চলেছে। জীবনের অন্ধকার সময় পেরিয়ে আলোর পথে আসার আকাঙ্ক্ষা বা আশা প্রকাশ বলা যায়। জীবনের কষ্ট, দুঃখ বা সমস্যার পর সুখ, আনন্দ বা সাফল্যের আগমনকে নির্দেশ করে। যখন কেউ কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তখন মনে আশা জাগিয়ে তোলে যে অন্ধকার কেটে গিয়ে আলোর দিন আসবে। তেমনি অবশেষে নির্ণয়ের বিশাল বড় কক্ষে আলোক রশ্মির মৃদু আলো হুমড়ি খেয়ে পড়ে। ফিনল্যান্ডের সূর্য না উঠলেও দিব্যি বোঝা যাচ্ছে সকাল হতে চলেছে। নির্ণয়ের পেশিবহুল পুরুষালী বুকের ওপর নির্বিঘ্নে ঘুমিয়ে আছে চিনি। ছোট বাচ্চাদের যেমন করে আগলে রাখে, নির্ণয় ঠিক তেমনি করে চিনিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। যেন এক সেকেন্ডের জন্য এদিক সেদিক হলেই চিনি হারিয়ে যাবে। চিনি যদি হারিয়ে যায়, নির্ণয় সমস্ত পৃথিবী দিশেহারা হয়ে যাবে। শেষ রাতে কান্না করতে করতে ক্লান্ত হয়ে নির্ণয়ের বুকে খানিকটা চোখ লেগে ঢলে পড়ল চিনির তুলতুলে নরম শরীরটা। ক্ষণকাল বিলম্ব না করে দুই হাত বাড়িয়ে ছোট শরীরটাকে জড়িয়ে ধরে নির্ণয় বসে আছে ফ্লোরে। যেন পাখির পলকের মতোই হালকা সে মানবী, তেমন করেই অতি সন্তর্পণে বুকে জড়িয়ে বসে আছে সেই রাত থেকে। বিন্দু পরিমাণ হেলেনি। অতঃপর নির্ণয় চিনির ঘুমন্ত মুখ দেখার প্রয়াসে যখন কিছুটা মাথা উঁচিয়ে নির্ঘুম চোখে চিনির দিকে তাকায়, মোমবাতির মতো মোলায়েম আলোয় কান্না ভেজে ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টি নির্লিপ্তে চেয়ে রইল নির্ণয় কিয়ৎক্ষণ। নির্বিঘ্নতায় চিনি যখন পুরোপুরি ঘুমে হতচকিত, তখনই নির্ণয় মৃদু স্বরে ডাকল। বৌজান, চিনি এখনো নির্ণয়ের বক্ষপাঁজরে নিশ্চিন্তে লেপ্টে আছে। সারা শব্দের রেশ মাত্র নেই। চিনিকে এভাবে ঘুমাতে দেখে নির্ণয় মুচকি হেসে ফের ডেকে উঠল। বৌজান। দ্বিতীয় শব্দটা বোধহয় চিনির কান অবধি পৌঁছালো। খানিকটা নড়ে চড়ে উঠল। সারা রাতে জেগে থাকার দরুন ঘুমের রেশটা যেন শেষ রাতেই জেগে বসেছে চিনির চোখে। তাই চোখ খুলেই তাকানোই দায় হয়ে যাচ্ছে। সামনের দিকে কয়েক হাত ব্যতি রেখে বাকি পুরো রুমটা যেন ছেয়ে আছে ঘুটঘুটে অন্ধকারে। ভোরের কিঞ্চিত মৃদু আলো দেখা যাচ্ছে। সূর্য উঠেছে বোধহয়। ঘুম ঘুম চোখ দুটো খুলে নির্ণয়ের মুখের দিকে চাইল। তৎক্ষণাৎ কালো মণিযুক্ত পরিচিত পিয়ার্সিং করানো তীক্ষ্ণ চোয়ালোর সঙ্গে ভ্রুজোড়া আর একজোড়া নির্ঘুম রক্তিম কালো কুচকুচে মণিযুক্ত চোখের সঙ্গে চিনির ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল চিনির। পুরুষালী সুঘ্রাণটা নাক ছাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নির্ণয়কে আরও একবার অনুভব করল চিনি। অতঃপর চিনি খানিকটা হকচকিয়ে প্রশ্ন ছুড়ল, আপু? চিনির মুখে এরকম সম্বোধন শুনে হঠাৎ করে তীক্ষ্ণ কঠিন রূপ ধারণ করেছে নির্ণয়ের ব্লেডের মতো ধারালো চোয়াল। এক পর্যায়ে ভেতরে সেই নির্জীব ভাবনার ইতি টেনে গম্ভীর স্বরে প্রত্যুত্তর করে, কেন? অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? নির্ণয়ের এইরূপ কথায় নির্ণয়ের বুক থেকে ধীরে ধীরে ওপরে তুলল নিজের ভারী মাথাটা।
ঝাপসা চোখে পরখ করলো নির্ণয়কে। অতঃপর ভাবতে ভাবতে অজানা শঙ্কায় থমথমে হয়ে গেল চিনির মুখমণ্ডল। সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। শেষ রাতের সমস্ত ঘটনা মস্তিষ্কে হানা দিল। রাতে নির্ণয়ের রাগান্বিত ঘটনার অবলম্বনে শেষ রাতে নির্ণয়ের ভেতরে ভালোবাসার ঝংকার তুলে প্রকাশ করেছিল বসন্তের হাওয়ার মতো নিজের অনুভূতি। অবশেষে রাতে ঘটে যাওয়া তাণ্ডব লীলা সমাপ্তি ঘটিয়ে নির্ণয় সুদল পুরুষালী বুকের মাঝে হুমড়ি খেয়ে মৃদু দাভায় চিনি। পরক্ষণেই ভয়, ঘৃণা, আশঙ্কা সবকিছু সংমিশ্রণে দূরে সরিয়ে চিনি নিজেও কিছুটা দুর্বল হয়ে নির্ণয়ের বুকে মাথা রেখে কষ্টগুলো উগরে দেয় তখন। কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ডের সংঘর্ষ, সেই থেকে পুরোটা সময় নির্ণয়ের বুকে লেপ্টে ছিল। সর্বশেষ নির্ণয়ের বুকের মাঝে কখন যে চিনি ঘুমের রাজ্যে পাড়ি দেয় নিজেও জানে না। এসব ভাবতে ভাবতে লজ্জায় জর্জরিত হয়ে মাথা নামিয়ে কুঁকড়ে আছে চিনি। সব মনে পড়তে বিভ্রান্ত হয়ে মাথা নুইয়ে নেয় বিনা বাক্যে। রাতে হালকা ভেজার কারণে চিনি আর নির্ণয় সম্ভ্রমের অবস্থায় শরীরের সঙ্গে সঙ্গে পোশাকও তুসতুসে। চিনির বেগতিক অবস্থার দিকে নির্ণয়ে এক নজর দৃষ্টিপাত করে আকস্মাৎ হাতের বাঁধন ঢিলে করে দিল। এবার দুজনের মাঝে ন্যানো সেন্টিমিটার দূরত্ব মাত্র। নির্ণয় চিনির দুগালে হাত রেখে চোয়াল শক্ত করে বলল, একদিনের ব্যবধানে তোর অবস্থা দেখে মনে হচ্ছে আমি ধ্বংসের শেষ পথে। নির্ণয় গালে হাত রাখতেই নিয়ে যাওয়া এক ফালি লজ্জা সোনালি সূর্য কিরণ ঠিকরে পড়ছে চিনির সুশ্রী চেহারায়। নির্ণয়ের মুখে এইরূপ কথা শুনে চিনি মনে খানিকটা আতঙ্ক নিয়ে মাথা নুইয়ে মৃদু স্বরেই বলল। আমি কি করেছি? নির্ণয় ব্যথাতুর কণ্ঠে বলল, কাল পার্টির পর থেকে একটা দানা পানিও মুখে তুলিস নে। একদিনের চেহারার কি হাল বানিয়েছিস নিজে? কি বিচ্ছিন্ন লাগছে দেখতে তোকে। এই প্রথম চিনি কারো মুখ থেকে এইরকম মন্তব্য শুনল। নয়তো ছোট থেকে সকলের কাছ থেকে নিজের রূপের প্রশংসা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আর নির্ণয় ভাই আজ বলছে বিচ্ছিরি লাগছে তাকে। নির্ণয়ের দুহাতের মাঝে চিনি ছোট মুখখানা মুহূর্তেই রং বদলালো। চিনি কাঁদো কাঁদো মুখ করে দৃষ্টি বোলালো নিজের সর্বাঙ্গে। শরীর ঘোরানোর দরুন স্পষ্ট হয়েছে চিনির দেহে সূক্ষ্ম ভাঁজ। চিনি ঠোঁট উল্টে বলল। সত্যি? নির্ণয় গমগমে আওয়াজে বলল, আমার কথায় তোর ডাউট হচ্ছে? তোকে শুধু বিচ্ছিন্ন নয়, একদম জঘন্য লাগছে। এবার চিনি মনে হতে লাগলো সত্যি মনে হয় তাকে বিচ্ছিরি লাগছে। পার্টির পর থেকে শরীরের অবস্থা নাজেহাল, ধুলোবালি লেগে আছে ড্রেসে। চিনি তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে বলল। শাওয়ার নিব। তৎক্ষণাৎ চিনি তৎক্ষণাৎ নির্ণয় চিনির গাল থেকে হাত সরিয়ে জিভ দিয়ে গাল ঠেলে ঠোঁট কামড়ে মুচকি হাসল। নির্ণয় অবশ্য মনে মনে ভালোই আনন্দ পাচ্ছে চিনির বাচ্চামো দেখে। চিনি এখনো ছোট বাচ্চাদের মতোই বোকা আর অতীব সরল, তা চিনির কর্মকাণ্ডে বোঝা যায়। চিনি এখনো এত কিছুর পর নির্ণয়ের বলা কথা দিব্যি নিঃসংকোচে বিশ্বাস করে নিল। অন্য কেউ হলে কখনোই বিশ্বাস করার মতো দুঃসাহস দেখাতো না। অবশ্য নির্ণয় এটাই চাইছিল, চিনি যেন শাওয়ার নিতে যায়, তাহলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তবে এত ভোরে তীব্র শীতের মাঝে চিনি শাওয়ার নিতে যাবে কিনা দ্বিধাগ্রস্তে ভুগছিল। এখনো পুরোপুরি সকালের আলো ফোটেনি। তাছাড়া নির্ণয় চিনিকে জোর করতে চাইছিল না, তাই তো কৌশলে চিনিকে রাজি করালো। চিনি উঠতেই যাবে ঠিক সেই সময় কিছু একটা মনে করে নির্ণয় চোখে চোখ রাখে। নির্ণয়ের আর বুঝতে বেগ পোহাতে হলো না চিনি কিছু বলতে চায়। তৎক্ষণাৎ চিনি বলার আগেই চিনি দিকে নিবদ্ধ থেকে সেভাবে গমগমে আওয়াজে বলে উঠল। কিছু লাগবে? চিনি দুবার হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ইতস্তত গলায় বলল। মানে শাওয়ার নিয়ে কি পরবো আমি? আমার ড্রেস? নির্ণয় চিনির দিকে তাকিয়ে বলল। কেন, তুই ভুলে গেছিস? চিনি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো। কি ভুলে গেছি? নির্ণয় এই দিক সেই দিক তাকিয়ে কিছু মনে করার মতো ভাবভঙ্গিমা করে বলল। সৌন্দর্য তো মনে থাকে, পোশাকে নয়। তাহলে পোশাক দিয়ে কি হবে? ইনফ্যাক্ট আমারও তাই মনে হয়। যেহেতু পোশাকে সৌন্দর্য নেই, তাহলে পোশাক পরে কি হবে? আজ থেকে তোর পোশাক পরার প্রয়োজন নেই। আমি পোশাক ছাড়াই তোর সৌন্দর্য। নির্ণয় বলা কথায় চিনির গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। নির্ণয় পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নির্ণয়ের মুখে লাগাম টানার জন্য প্রথম সাহস করে এক কাজ করে বসলো চিনি। নির্ণয়কে চুপ করার সুবাদে চিনির নরম তুলতুলে হাত নির্ণয়ের মুখে চেপে ধরে হালকা পরশে চিনি বলল। প্লিজ আমি চুপ করুন। আমি আর কখনো বলবো না এরকম কথা। ভুল হয়ে গেছে আমার। চিনির কথা সম্পূর্ণ হওয়ার আগেই নির্ণয় নিজ ঠোঁটে মেলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে এর মাঝে ঘটে গেল এক অঘটন। নির্ণয়ের ঠোঁট স্পর্শ করা চিনির হাতে শব্দ করে চুমু খেলো নির্ণয়। সঙ্গে সঙ্গে চিনি বিদ্যুৎ বেগে ঝাটকা খেয়ে নির্ণয়ের ঠোঁট থেকে হাত সরিয়ে নিয়ে নির্ণয়ের থেকে দূরত্ব বাড়ায় চিনি।
দিশেহারা পরিস্থিতিতে চিনি লজ্জাবতীর ন্যায় বিড়বিড় করেই বলল। ওনাকে বিশ্বাস নেই, যখন তখন যা খুশি করে ফেলতে পারে। চিনিকে বিড়বিড় করতে দেখে নির্ণয় ঠোঁট কামড়ে বলল। কি বিড়বিড় করছিস? চিনি মাথা নত রেখে সংকুচিত গলায় বলল। আমার ড্রেস লাগবে। নির্ণয় ভ্রুকুচকে বলল। চুমু লাগবে? চিনি বিস্ময়কর চোখে তাকিয়ে বলল। আমি কখন এই কথা বললাম? চিনির পুতুলের মতো লজ্জাময় সুশ্রীর সরল মুখটার দিকে তাকিয়ে নির্ণয় ফের বলল। এখন বলেছিস? আমি নিজে কানে শুনেছি তুই বলেছিস তোর চুমু লাগবে। চিনি আড়ষ্ট কণ্ঠে বলে উঠল। মোটেও না, আমি এটা বলিনি, আমি বলেছি আমার ড্রেস লাগবে। অতঃপর নির্ণয় কুটিল হাসিটুকু অব্যাহত রেখে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ডের মাঝে উঠে দাঁড়ালো। মুহূর্তেই নির্ণয় দুটো শার্ট নিয়ে চিনির সামনে হাজির হলো। নির্ণয়কে শার্ট হাতে নিয়ে সামনে এসে দাঁড়াতেই ভ্রুজোড়া কুঁচকে গেল চিনির। দু ঠোঁট গলিয়ে উচ্চারণ করলো। শার্ট? চিনির কথা শেষ করার আর ফুরসত দিল না নির্ণয়। শার্ট দুটো চিনির দিকে এগিয়ে দিয়ে বলল। পুরোপুরি সকাল না হওয়া অবধি এগুলো দিয়ে কাজ চালাতে হবে, কারণ এত ভোরে কোনো শপিং মল ওপেন থাকবে না। নির্ণয় তীর্যক কথায় চিনি বেশ ঘাবড়ে গিয়ে শুষ্ক ঢোক গেল। শার্টের দিকে চোখ বোলাতেই লজ্জারাঙা প্রজাপতি উড়ে উড়ে বলছে। নির্ণয় শার্ট তার পুরো শরীর কি করে ঢাকবে? তৎক্ষণাৎ চিনি হকচকিয়ে বলে উঠল। না। চিনির তীব্র সংকোচ, তাও এই মুহূর্তে দিশেহারা মস্তিষ্ক হয়ে গেল শার্ট নিয়ে ভাবতে। চিনির মুখে না শুনতে নির্ণয় ভ্রুকুচকে বলল। হোয়াট? চিনি মনে হাজার রকম সংকোচ নিয়ে বলল। আমি আপনার শার্ট পরবো না নির্ণয় ভাই। মুহূর্তেই শান্ত অথচ প্রচণ্ড জোরালো গলার স্বরে নির্ণয় বলল। ফার্স্ট ওয়ার্নিং, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে তোর ভাই মনে হয়? নির্ণয়ের এইরূপ কথায় চিনি মাথা নুইয়ে ঠোঁট কামড়ে ভাবল, ঠিকই তো, সে মানে বা না মানে নির্ণয় ভাই এখন তার ভাই হয় না। চিনি চাইলেও এই সম্পর্কের নাম এখন পরিবর্তন হবে না। সেটা জোর জবরদস্তি বিয়ে করুক কিংবা স্বেচ্ছায়। নির্ণয় সারা জীবন চিনির স্বামী থাকবে। মনে মনে শব্দটা বারংবার উচ্চারণ করলো, স্বামী স্বামী। নির্ণয়ের দ্বিতীয় কথায় চিনির ভাবনার জগৎ থেকে ফিরল। সেকেন্ড ওয়ার্নিং, আমি বারংবার তোকে আমার শার্ট অফার করব না। এটা তো লাস্ট অপশন এবং লাস্ট চান্স। তুই শার্ট না নিয়ে যদি এভাবে বিচ্ছির অবস্থায় থাকতে চাস তাহলে থাকতে পারিস। আই ডোন্ট কেয়ার, আমি শার্ট রেখে দিচ্ছি। চিনি খুব ভালো করেই জানে নির্ণয় যা বলবে তাই করবে, কথার হেরফের হবে না। যেহেতু বলেছে এটাই লাস্ট চান্স আর শার্ট অফার করবে না, তার মানে করবে না। আর এভাবে কতটা সময় বা থাকা যাবে? নির্ণয় এক কদম আগাতেই তৎক্ষণাৎ চিনি হকচকিয়েই বলে উঠল। শার্ট নিয়ে কোথায় যাচ্ছেন? নির্ণয় ঘুরে পিনপতন চোখে চিনির দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে বলল। ঘুরে ফিরে কথা আমি পছন্দ করি না চিনি, এটা তুই ভালো করেই জানিস। নির্ণয়ের এইরূপ কথায় চিনি শুষ্ক ঢোক গেলে রিনরিনে আওয়াজে বলল। আমি আমি শাওয়ার নিয়ে আপনার শার্ট পরবো। নির্ণয় তখনও সূক্ষ্ম নজরে তাকিয়ে চিনির উদ্দেশ্যে বলল। পড়ার প্রয়োজন নেই, এভাবেই থাক, তোকে এভাবেই ভালো মানায়। চিনি কাঁদো কাঁদো মুখ করে বলল। জামাটা করবেন না, আমি আর কখনো আপনার ড্রেস অফার রিজেক্ট করবো না, প্রমিস। এবারের মতো ক্ষমা করে দিন। চিনির আকুতি ভরা কণ্ঠ শুনে নির্ণয় সচেতন কণ্ঠে বলল। কোনটা চাই? নির্ণয়ের হাতে দুটো শার্ট, একটা ব্ল্যাক দ্বিতীয়টা হোয়াইট। চিনি সময় নষ্ট না করে মাথা নুয়ে কিছুক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠেই বলে উঠল। হোয়াট? চিনির কথা শুনে নির্ণয় মুচকি হাসলো। নির্ণয় ঠিক জানতো চিনি হোয়াইট শার্ট পছন্দ করবে, কারণ চিনি ছোট থেকে নির্ণয়ের হোয়াইট শার্ট পছন্দ করে এসেছে। চিনির পছন্দ অপছন্দ নির্ণয়ের কাছে নদীর জলের মতো স্বচ্ছ। জোয়ার ভাটা যাই হয়ে যাক, নির্ণয়ের কাছে চিনির পায়ের নখ থেকে মাথা অবধি সম্পূর্ণটাই অ্যাডভান্স। তাছাড়া ৮ বছর আগে নির্ণয় যেদিন হোয়াইট শার্ট পরতো তখনই ছোট চিনি নির্ণয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, যেন ছোট চিনির চোখের সামনে কেউ চকলেট ধরে আছে আর চিনি সেই লোভে চোখ দিয়ে নির্ণয়কে গিলে খাচ্ছে। চিনি সময় নষ্ট না করে নির্ণয় থেকে শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাবে, ঠিক তখন নির্ণয়ের কঠিন স্বর কানে ভেসে এলো। ডোন্ট মুভ। চিনির পা যুগল থমকে গেল। নির্ণয়ের কর্কশ বাণীতে পায়ের সঙ্গে পুরো শরীর যেনই থমকে গেল। চিনি সামান্য ঘাড় ঘুরিয়ে নির্ণয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তবে কোনো কিছু আঁচ করতে না পেরে নির্ণয়ের দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ভাঙা কাচের টুকরো, যা রাগের বশে নির্ণয় ভেঙেছিল। চিনি আর এক পা সামনে বাড়ালেই চিনির পা ভাঙা কাচের ওপর পড়তো। ব্যাপারটা বোধগম্য হতে চোখ জোড়া বড় বড় হয়ে যায় চিনির। নির্ণয় পড়ে থাকা কাছের টুকরোগুলোর দিকে তাকিয়ে চটজলদি এক কদম এগিয়ে হোটেলের কাউন্টারে ল্যান্ডলাইনে দ্রুত কল দিয়ে বলল ইমিডিয়েটলি রুম ক্লিন করার জন্য।
চিনি বেখেয়ালিভাবে চলতে গিয়ে ব্যাপারটি খেয়াল করেনি। এখনই একটা বড় ধরনের অঘটন ঘটতো যদি নির্ণয় না থাকতো। ব্যাপারটা ভেবে চিনি করুণ স্বরে বলল। আমি খেয়াল করিনি। বাকি কথাটুকু আর শেষ করতে পারল না চিনি। তার আগেই নির্ণয় ঝড়ন্ত বাতাসের মতো এসে চিনিকে পাজা কোলে ওয়াশরুমের দিকে নিয়ে চলল। আশ্চর্য চিনি নির্ণয়ের এত কেয়ারিং দেখে, ভীষণ আশ্চর্য। কারণ দেশে থাকতে শেষ কবে নির্ণয় কারোর সঙ্গে এমন স্বাভাবিক ব্যবহার কিংবা কথা বলেছিল চিনির ঠিক মনে নেই। তার চেয়েও বড় কথা, নির্ণয় কখনো চিনির সঙ্গে ভালো মন্দ কথা পর্যন্ত বলেনি। তবে এখন নির্ণয় কত সুন্দর করে কথা বলে, শুধু আগের সময় রাগটা কন্ট্রোল করতে পারে না। এই ৮ বছরে নির্ণয়ের মাঝে অনেক চেঞ্জেস এসেছে, সে সঙ্গে প্রচণ্ড রাগও বেড়েছে। অতঃপর বিলাসবহুল মাস্টার বেডরুম থেকে পাজা কোলে তুলে যত্ন সহকারে আগলে ওয়াশরুমে নিয়ে রাখলো চিনিকে। চিনি অবাক চোখে নির্ণয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মানুষটা কাল থেকে বড্ড এলোমেলো, নির্ঘুম চোখ, এলোমেলো সিল্কি চুল। তবে চুলগুলো চিনির কাছে বড্ড বেশি আকর্ষণীয়। পরনে সাদা শার্ট, লাল রক্তে রক্তিম। তবু নিজের সর্বোচ্চ দিয়ে চিনিকে কেয়ার করছে, নিজের দিকে ফিরেও তাকাচ্ছে না। অতঃপর চিনি সেই দিনের মতো বিড়বিড় করেই আওড়ায়। প্রিন্সেস ট্রিট। চিনিকে বিড়বিড় করতে দেখে নির্ণয়ের ঠোঁটের কোণে আটকে আছে এক জনক কপট বাঁকা হাসি। অতঃপর একদম সফট টুনি বলল। আমি যতই রাগ করো না কেন, আমি সবসময় তোকে নিয়ে চিন্তিত থাকি। ইউ আর দ্য প্রিন্সেস অফ মাই ড্রিমস। কথাটা বলেই চিনির ভাবনার মাঝেই চিনির ঘাড়ে টুক করে একটা ছোট লাভ বাইট দিয়ে বের হয়ে গেল। সামান্য ব্যথা অনুভব করে চোখ খিচে সামনে তাকাতেই দেখে নির্ণয় নেই। ঠক ঠক পদধ্বনিতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে নির্ণয়।